11:30। আমরা চেক আউট করলাম। আমরা এখন যাবো কোথায়? রেড ফোর্টে। চলো। আগের পর্বে আমরা তাজমহল ঘুরে দেখিয়েছিলাম, আর এই পর্বে আমরা আগ্রার বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখব। যারা তাজমহল সম্পর্কিত তথ্যগুলি জানতে চাও তারা আমার আগের পর্বটি দেখতে পারো। আর হ্যাঁ, লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না বন্ধুরা। আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আমরা আজকে প্রথমেই চলে এসেছি আগ্রা ফোর্ট বা রেড ফোর্টে। এটা আগ্রার খুব গুরুত্বপূর্ণ একটি স্থান। তো প্রবেশের ক্ষেত্রে প্রথমেই টিকিট মূল্যটি আলোচনা করা যাক। ভারতীয়দের জন্য কিন্তু টিকিটের মূল্য 40 টাকা এবং শিশুদের জন্য টিকিট মূল্য 20 টাকা, এবং বিদেশিদের জন্য টিকিট ফেয়ার তখন কিন্তু পড়ে যাবে 650 টাকা, এবং বিদেশি শিশুদের জন্য 500 টাকা করে টিকিট। আগ্রার লালকেল্লা ভারতীয় উপমহাদেশের শাসক মোগল রাজবংশের রাজকীয় আবাসস্থল এবং মোগল স্থাপত্যের এক অনবদ্য নিদর্শন। জানা যায় কেল্লাটি 1982 সালে সাংস্কৃতিক ঐতিহ্যবাহী স্থান হিসাবে নির্বাচিত হয়, সেটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের দ্বারা। দুর্গটি ভারতের একটি রাজ্য উত্তরপ্রদেশের আগ্রার যমুনা নদীর তীরে অবস্থিত। এটি মোগল স্থাপত্যের যে অন্যতম নিদর্শন তা অবশ্যই বলার অপেক্ষা রাখে না, এবং আগ্রা কেল্লা থেকে এটি মাত্র 2.5 কিলোমিটার দূরে অবস্থিত। তো আপনারা দেখতেই পাচ্ছেন এই দুর্গটি কিন্তু রাঙা বেলে পাথরে তৈরি। দুর্গের প্রাঙ্গণের আয়তন 2.5 কিলোমিটার। দুর্গটির অভ্যন্তরে অনেক প্রাসাদ, মিনার, মসজিদ আছে। এসব কিন্তু 16শ শতাব্দী থেকে অষ্টাদশ শতাব্দীর প্রথমার্ধের মধ্যবর্তী সময়ে সব তৈরি হয়েছিল। আকবরের রাজত্বকালে এটি আরম্ভ হয় এবং অষ্টাদশ শতাব্দীতে ঔরঙ্গজেবের রাজত্বকালে শেষ হয়। জাহাঙ্গীর এবং শাহজাহানের রাজত্বকালে দুর্গের বহু নতুন স্থাপনা কিন্তু নির্মিত হয়েছিল। তো এখানে বিভিন্ন দর্শনীয় স্থানসমূহগুলি হল খাসমহল, শীষমহল, মুহাম্মদ বুর্জ, দেওয়ানি খাস, দেওয়ানি আম, মতি মসজিদ এবং নাগিনা মসজিদ। আগ্রা ফোর্টের ইতিহাস কয়েক শতাব্দী আগের। এটি মূলত রাজপুত শাসকদের মালিকানাধীন ছিল। পানিপথের প্রথম যুদ্ধ, যেটা কিনা 1526 সালে হয়েছিল, তখন ইব্রাহিম লোদি এই দুর্গে চলে আসেন। পরে প্রথম মুঘল শাসক বাবর দুর্গটি দখল করেছিলেন। যখন দুর্গটি আকবরের নিয়ন্ত্রণে আসে তখন প্রায় এটি ধ্বংসস্তূপে পরিণত হয়। এর নির্মাণ 1565 সালে শুরু হয়েছিল, 1573 সাল পর্যন্ত অব্যাহত ছিল। তো সেই ঘটনার সমাপ্তির পর আগ্রা ফোর্ট আকবরের প্রাথমিক বাসস্থান হিসাবে কাজ করে। পরবর্তী সম্রাট ছিলেন জাহাঙ্গীর এবং শাহজাহানের শাসন আমলে এটি বেশ কিছু পরিবর্তনের মধ্য দিয়ে যায়। রাজধানী দিল্লিতে স্থানান্তরিত হওয়ার সময় 1638 সাল পর্যন্ত দুর্গটি তার প্রাধান্য পেয়েছিল, কিন্তু 1658 সালে এটি শাহজাহানের পুত্র ঔরঙ্গজেবের নিয়ন্ত্রণে আসে। মৃত্যুর আগে পর্যন্ত বাবাকে এখানে কিন্তু আটকে রেখেছিলেন তিনি। তাহলে এই দিকটা ইন্ডিকেট করছে, এদিকে আছে তোমার মুহাম্মদ বুর্জ, অঙ্গুরি বাগ আর খাস মহল, সব হচ্ছে এই দিকগুলোতে। এর দুটি গেট রয়েছে, একটি দিল্লি গেট এবং একটি লাহোর গেট, যেটি কিনা অমর সিং গেট নামেও কিন্তু পরিচিত। তো পর্যটকদের জন্য আগ্রা ফোর্টে এই আমলে প্রবেশের জন্য কিন্তু শুধুমাত্র লাহোর গেটটি খোলা থাকে। তো আমরা চলে এসেছি ভেতরে। কত কাঠবেড়ালিগুলো কিন্তু খুব ফ্রেন্ডলি, ওরা কিন্তু মানুষকে দেখে একদমই দূরে চলে যাচ্ছে না, একদম কাছে কাছে রয়েছে, নিজেদের মধ্যে খেলছে। আমরা কিন্তু বেশ মজা পাচ্ছিলাম। তো প্রথমেই আমরা দেখে নিচ্ছি দিওয়ানি আম। আগ্রা ফোর্টে দিওয়ানি আম হলো যেখানে সম্রাটরা সাধারণ জনগণকে সম্বোধন করতেন বা তাদের উদ্বেগের কথা শুনতেন। শাহজাহান প্রথমে এটি লাল বেলে পাথরে তৈরি করেছিলেন, কিন্তু পরে সাদা মার্বেলের চেহারা দেওয়ার জন্য এটি প্লাস্টার করা হয়েছিল। বিখ্যাত ময়ূর সিংহাসনও কিন্তু এখানেই রাখা হয়েছিল। এবার দিওয়ানি আমে আমরা একটা স্টেপওয়েলও কিন্তু দেখতে পেলাম। তো চলো দেখা যাক ভেতরে কি দেখা যাচ্ছে। অনেক ঝোঁকাঝুঁকি করে দেখার চেষ্টা চালানো হচ্ছে। নিচে জল দেখা যাচ্ছে অল্প।
এবং ট্যুরিস্টরা যাতে কোনো কিছু ফেলে না নোংরা করতে পারে বা গাছের পাতা ফেলে নোংরা না হয় তার জন্য এটা কিন্তু ঢাকা রয়েছে এটি জাল দ্বারা। তো আর আমি যেটা এখানে ইটের স্ট্রাকচারটা আগেকার দিনে তুলে ধরার চেষ্টা করছি, দেখো আগেকার দিনের ইটগুলো কেমন ছিল। দিওয়ানি আমের দক্ষিণ দিকে শায়িত রয়েছে জন রাসেল কলভিন্সের গ্রেভটি। এটি কিন্তু পাথর দ্বারা খুব সুন্দর নকশা করা রয়েছে চারপাশে। শোনা যায় 1857 সালের 5ই জুলাই তিনি মারা যান, তারপর থেকে তাকে এখানে কবর দিয়ে রাখা হয়েছে। এটা একটা। এরপরে আমরা একটা ব্রিটিশ ক্যানন দেখতে পেলাম, চারপাশে সবাই বসে আছে, ফটো তুলছে। ব্রিটিশ তোপ, সবাই এখানে খুব সুন্দরভাবে ফটো তুলছে। আমরাও চারপাশটা ঘুরে ঘুরে দেখতে লাগলাম। চারপাশটা এত সুন্দর, যেদিকেই তাকাচ্ছি চোখ আটকে যাচ্ছে। সামান্য এই যে গ্রিলের ডিজাইনটা সামনে করা হয়েছে এটাই কত সুন্দর। তো এবার আমরা দিওয়ানি আমের ভেতরে প্রবেশ করলাম। দিওয়ানি আম আগ্রা ফোর্টের আকর্ষণের অসাধারণ স্থাপত্য। বিস্তৃত এই হলটিতে সেই যুগের চমৎকার কারুকার্য প্রদর্শনকারী বেশ কিছু উপাদান কিন্তু রয়েছে। এটি একটি উত্থিত প্ল্যাটফর্ম যা সুন্দর কলাম, আলংকারিক খিলান এবং শোভাময় কুলুঙ্গি দিয়ে অলঙ্কৃত। ছাদটি ওপরে সমতল, সিলিং জটিল ফুলের নিদর্শন এবং সূক্ষ্ম মোটিভ দ্বারা সজ্জিত। দিওয়ানি আমের একটি অংশে মার্বেলের তৈরি একটি ছাউনিযুক্ত কক্ষ রয়েছে যেখানে সম্রাট বসতেন। এটি আবাসিক প্রাসাদের সঙ্গে সংযুক্ত ছিল যাতে মহিলারা দেখতে না পেয়েই দিওয়ানি আম দেখতে পারেন। উল্লেখযোগ্য, তখনকার দিনের মহিলারা তো সামনে থেকে বসে দেখতে পারতেন না, তাই এইভাবে এখানে ব্যাপারটি করা হয়েছে। তারা জালি মার্বেল জানালার আড়াল থেকে দৈনন্দিন ঘটনা পর্যবেক্ষণ করতে পারতেন। মূল কক্ষের পাশেই কিন্তু একটি মার্বেল মঞ্চ রয়েছে। এটি ছিল উজিরের আসন, যারা জনসাধারণের কাছ থেকে সম্রাটের কাছে আবেদন জমা দিতেন। এবার আমরা যেখানে গেলাম সেটা হলো আঙ্গুরি বাগ, মানে হলো আঙুরের বাগান। এটি একটি চারবাগ শৈলীর বাগান যা আগ্রা ফোর্টের মহিমান্বিত সীমানার মধ্যেই অবস্থিত। এটি এমন একটি জায়গা যেখানে প্রকৃতি, শিল্প এবং স্থাপত্য একত্রে অবস্থান করে। আগ্রার আঙ্গুরি বাগটি 1637 সালে মুঘল সম্রাট শাহজাহান দ্বারা নির্মিত হয়েছিল। স্বর্গের এই বাগানটি জেনানার কাছাকাছি ছিল, তাই রাজকীয় মহিলারাও সম্পূর্ণ গোপনীয়তায় সামাজিকতা করতে পারতেন। এটি খাস মহলের অংশ হিসাবে নির্মিত হয়েছিল, যা সম্রাটের বিশ্রামের স্থান হিসাবে কাজ করেছিল। এবং সত্যিই তাই, চারপাশে এত সুন্দর দৃশ্য আমাদের চোখ জুড়িয়ে যাচ্ছে। এরপর আমরা যেটি দেখলাম সেখানে জাহানারা বলে নামাঙ্কন করা আছে। তো জাহানারা বেগম ছিলেন মুঘল সাম্রাজ্যের একজন রাজকন্যা। তো এখান থেকে অপূর্ব সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে, দূরে তাজমহলটাকেও দেখা যাচ্ছে। তো অপূর্ব দৃশ্য, মনোমুগ্ধকর দৃশ্য দেখে আমরা তো প্রায় হতবাক হই যে তাজমহল দেখা যাচ্ছে। তিনি ছিলেন মুঘল সম্রাট শাহজাহান ও মুমতাজ মহলের দ্বিতীয় এবং জীবিত সবচেয়ে বড় সন্তান।
তারপর আমরা চলে এলাম জাহাঙ্গীরের বাথটাব দেখতে। তো এটা ছিল রাজকুমার জাহাঙ্গীরের বাথটাব। এটি একটি একক পাথর দিয়ে তৈরি। আমের থেকে তার মায়ের বাবা রাজা ভার্মল রাজপুত্রকে এটি উপহার দিয়েছিলেন। তো এরপর আমরা আগ্রা ফোর্ট থেকে বেরিয়ে আমাদের পরবর্তী ডেস্টিনেশনে চলে এলাম। এটা ছিল আগ্রার একটি মসজিদ। এটি একদম আগ্রা রেল স্টেশনের পাশেই অবস্থিত। কত পায়রা উড়ে যাচ্ছে, এই দৃশ্যটি সব থেকে খুব সুন্দর লাগলো। এরপর আমরা চলে এলাম আকবরের সমাধি বা বেবি তাজে। এটি হলো তৃতীয় এবং সর্বশ্রেষ্ঠ মুঘল সম্রাট আকবরের সমাধি। সমাধিটি 1605 থেকে 1613 সালে তার পুত্র জাহাঙ্গীর দ্বারা নির্মিত হয়েছিল এবং এটি কিন্তু ভারতের উত্তরপ্রদেশের আগ্রার একটি শহরতলি সিকান্দ্রায় 119 একর জমিতে অবস্থিত। দালানগুলি মূলত একটি গভীর লাল বেলে পাথর থেকে তৈরি করা হয়েছে, যা সাদা মার্বেলে বৈশিষ্ট্য সমৃদ্ধ। তো প্রথমেই বলে রাখি টিকিট মূল্যর কথা। সেক্ষেত্রে ভারতীয়দের পড়বে কিন্তু 30 টাকা এবং বিদেশিদের ক্ষেত্রে এই টাকাটি হয়ে যাবে 310। কিন্তু 15 বছরের নিচে বাচ্চাদের জন্য কিন্তু ফ্রি। আর এটি খোলা থাকে সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা। তো আকবরের স্ত্রী মারিয়াম উজ জামানি তার স্বামী আকবরের মৃত্যুর পর তার সমাধির চারপাশে একটি বড় বাগান স্থাপন করেছিলেন, যেটিতে মূলত একটি খোলা বারদারি বা প্যাভিলিয়ন ছিল, যা কিন্তু 1495 খ্রিস্টাব্দে সিকান্দার লোদির শাসনামলে নির্মিত হয়েছিল। তো 1623 সালের মে মাসে তার মৃত্যুর পর তাকে এখানে তার স্বামীর সমাধির কাছে কিন্তু সমাহিত করা হয়েছিল। তার ছেলে জাহাঙ্গীরের দ্বারা বারাদারিটিকে একটি সুন্দর সমাধিতে রূপান্তরিত করা হয়। তিনি আকবরের একমাত্র স্ত্রী হিসাবে দাঁড়িয়ে আছেন, যা তাকে তার কাছে সমাহিত করা হয়েছিল। তো সমাধির প্রথম তলায় চারপাশে খিলান রয়েছে এবং একটি হল রয়েছে যেখানে আকবরের সমাধি পাথর রয়েছে। হলটিতে আকবরের 2 কন্যা শাকার উন নিসা বেগম এবং আরাম বানু বেগমের সমাধিও রয়েছে। 48 হেক্টর বা 119 একর জমির ওপর কিন্তু স্থাপিত সমাধিসৌধটি রয়েছে, যেটি ভারতের উত্তরপ্রদেশের আগ্রা শহরতলি সিকান্দ্রাতে অবস্থিত। তো 1605 সালে সমাধিসৌধটির নির্মাণ কাজ শুরু হয় এবং 1613 সালে নির্মাণ কাজ সম্পন্ন হয়েছিল। তো আমরা এখানে প্রবেশ করছি তার সাহিত্য গ্রেভটি দেখার জন্য। এখানকার নকশা আড়ম্বরপূর্ণ না হলেও বিরাট একটা এলাকার মাঝখানে কিন্তু অবস্থিত। মূল সমাধিসৌধটি বর্গাকার নকশায় উদ্যানের মাঝখানে নির্মিত রয়েছে। এই যে আমরা সেটি দেখতে চলেছি। আর বহিস্থ দেয়ালের ঠিক মাঝখানে প্রবেশপথটি রয়েছে। এখানে চারপাশের নকশা এত সুন্দর, উপরের কাজ এত সুন্দর, আপনাদের খুব ভালো লাগবে। তো আমরা ঘুরে ঘুরে চারপাশটা দেখতে লাগলাম।
তাজ ভিউ পয়েন্টে, যেটা কিনা মেহতাববাগের কাছে। তাজমহলের মনোরম দৃশ্য দেখতে আগ্রার উন্নয়ন কর্তৃপক্ষ মেহতাববাগের কাছে যমুনা নদীর তীরে এই নিখুঁত পয়েন্টটি তৈরি করেছেন। সূর্যোদয় থেকে মধ্যরাত পর্যন্ত পর্যটকরা তাজমহলের বিভিন্ন মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করতে এখানে চলে আসেন। সকালে এবং সন্ধ্যে সোনার তাজ, বিকেলে দুধের সাদা তাজ এবং চাঁদের আলোতেও কেউ প্রেমের এই স্মৃতিস্তম্ভের স্বর্গীয় সৌন্দর্য উপভোগ করতে পারে। তো আমরাও চলেছি সেই সৌন্দর্য উপভোগ করতে। প্রায় পড়ন্ত বিকেলে আমরা চলে এসেছি। সূর্যের হালকা আভা পড়ছে চারিদিকে ছড়িয়ে। তো দেখার সময় কখন দেখবেন সে কথা আমি যদি বলি, প্রতিদিন সূর্যোদয় থেকে প্রায় মধ্যরাত 12টা পর্যন্ত এখানে কিন্তু আসা যায়। পর্যটকরা শুক্রবার এবং পূর্ণিমার রাতেও এখান থেকে তাজমহল দেখতে পারেন। ভারতীয় টাকায় 50 টাকা টিকিট কাটতে হবে এবং বিদেশিদের ক্ষেত্রে সেটা হয়ে যাবে 200 টাকা। আর সূর্যাস্ত মধ্যরাতে যদি আপনারা আসতে চান তাহলে 200 টাকা দিতে হবে এবং বিদেশিদের সেক্ষেত্রে 500 টাকা দিতে হবে। তো চোখের সন্তুষ্টি তো হয়েই গেছে, তো এবার চাই পেটের সন্তুষ্টি। তো আমরা এবার খেয়ে নিলাম পেট ভরে। আমরা এখন আগ্রা ক্যান্টনমেন্ট স্টেশনে চলে এসেছি। তো আমাদের পরবর্তী গন্তব্য হলো নিউ দিল্লি। আমাদের ট্রেন তাজ এক্সপ্রেস একদম সঠিক সময়ে 3 নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছে। এখান থেকে ট্রেন 6টা 20-তে ছাড়বে এবং আমাদের দিল্লি পৌঁছানোর এক্সপেক্টেড টাইম হলো 9টা 35। আমাদের আসন সংরক্ষিত আছে D2 কামরাতে। 51 থেকে 55 হচ্ছে আমাদের সিট। তো আমরা ট্রেনে উঠে আমাদের নির্দিষ্ট সিটে বসে পড়েছি। টুকটাক এবার খাবার দাবার খোঁজা চলছে, কোনটা উদরস্থ করা যায়। এদিকে ছুটকেগুলো খেলা শুরু করেছে। ওদের তো খুব মজা, সারাদিন এত ঘোরার পরও আমরা যখন বিপর্যস্ত, ওদের তখনও এনার্জি পুরো ভরপুর। তো আমাদের ট্রেন কিন্তু 10 মিনিট লেট করেছে। আমরা 9টা 45-এ নিউ দিল্লি স্টেশনে ঢুকলাম। আর আমাদের আগে থেকেই হোটেল বুকিং আছে পাহাড়গঞ্জের দিকে। আমরা এখন স্টেশন থেকে বেরিয়ে সেই দিকেই যাব। তো সাথে এত ব্যাগপত্র, আমরা এসক্যালেটারে উঠে পড়লাম। আর সারাদিনের পর সিঁড়ি ভাঙতে ইচ্ছা করছে না, সবাই প্রায় খুব বিপর্যস্ত। খুদেটাও একদম ভরপুর আমাদের সাথ দিচ্ছে, তাকে নিয়ে কোনো সমস্যাই নেই। তো বন্ধুরা, আজকের পর্ব এখানেই শেষ করছি। পরবর্তী পর্বে দিল্লি শহরটি কেমন ঘুরলাম সেটা জানার জন্য কিন্তু অবশ্যই থাকতেই হবে আমাদের সাথে। দেখতে থাকো আমাদের ব্লগগুলো। আর আমাদের এই এত খাটনি, এত কিছু করে এই যে ব্লগগুলো বানানো, তখনই সার্থকতা পাবে যখন তোমরা লাইক শেয়ার করে দেবে। কমেন্ট করতেও অবশ্যই ভুলো না। কেমন লাগছে তোমাদের ব্লগগুলো অবশ্যই জানিও। আর ততক্ষণ পর্যন্ত স্টে টিউনড অ্যান্ড বাই বাই।